হ্যালো, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? কথা ক্লিয়ার? হ্যালো। জি স্যার, শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। আজকে লগ ইন করতে কোনো সমস্যা হচ্ছে তোমাদের এই লিঙ্কে, ওয়েটিং রুম বা এই জাতীয় কোনো প্রবলেম গত ক্লাসে যেটা হচ্ছিল? না স্যার। সম্ভবত হয়নি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে এগুলো পড়ছিলাম আর কি, আমাদের যে এমনি লিনিয়ার মোশন, যেটা লিনিয়ার মোশনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা সার্কুলার মোশনে বা রোটারি মোশনে আমরা এটাকে এই জাতীয় প্যারামিটার গুলো কিভাবে প্রকাশ করি বা ইকুয়েশন গুলো আমরা কিভাবে চেঞ্জ করি সেটা নিয়ে আমরা কথা বলেছি। যে কোনো একটা লিনিয়ার মোশনের ইকুয়েশন যেখানে এই ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মাস, ফোর্স, এরকম যে টার্মগুলো আছে, এই টার্মগুলোকে জাস্ট এই এরকম ধরনের, মানে এটা এটা কারেসপন্ডিং এই প্যারামিটারগুলো দিয়ে যদি রিপ্লেস করো, তাহলে এটা রোটারি মোশনের জন্য আমাদের ইকুয়েশন পেয়ে যায়। তো এই জাতীয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়ে আমরা কথা বলেছিলাম, যে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা সিস্টেম অফ মাস যদি এরকম ভাবে কোনো একটা অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করতে পারে, তাহলে তার ভরের জাতীয় একটা টার্ম আমরা বলি, যেটাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্সিয়া বা বাংলাতে জড়তার ভ্রামক। এবং এটার সমান আমরা এরকম ইকুয়েশন লিখতে পারি। এটা দিয়ে আমরা মনে করেছিলাম যে কোনো একটা বডিকে কত সহজে ঘোরানো যায় বা থামানো যায়, বা কত কঠিন ভাবে, মানে কত মানে কঠিন হয় আর কি তাকে ঘোরানো বা থামানো। এটার একটা পরিমাপ হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তার ভ্রামক। এটা বেশি হলে পরে তাকে ঘোরানো বা নড়াচড়া করানো কঠিন, আর কম হলে পরে সহজ। এটা আমরা বলেছি। আর আর তারপরে বলেছিলাম যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা ছিল যে কোনো একটা বডি যার সেন্টার অফ গ্র্যাভিটি, মনে করো তোমার এই যে এই পজিশনটা, ও ও যেটা সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটির পাশে আর একটা কোনো একটা পয়েন্ট আমরা ধরে নিয়েছি ও প্রাইম। এই ও প্রাইমের রেসপেক্টে কোনো একটা অ্যাক্সিস যদি থাকে, জেড, মানে এরকম যদি একটা অ্যাক্সিস থাকে, তাহলে ওই অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, এই মোমেন্ট অফ ইনার্সিয়া সমান ওই মোমেন্ট সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যোগ দুইটা বস্তুর, সরি, দুইটা অক্ষের মধ্যকার দূরত্ব গণিত, দূরত্বের স্কয়ার গণিত এর টোটাল ভর। এই যে ইকুয়েশন যেটা এখানে লেখা আছে আর কি। তবে প্যারালাক্সিস থিওরেমটা কি বলে, যে কোনো একটা বস্তুর, এটা যে কোনো অক্ষের রেসপেক্টে যে জড়তার ভ্রামক হবে, এটা যে কোনো একটা অক্ষ আমরা ধরে নিয়েছি। এই অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক যদি হয় আই জেড প্রাইম, এটা সমান হচ্ছে এটার ভর কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক, যেটাকে আমরা বলেছিলাম আই জেড গণিত ওই দুটো অক্ষের মধ্যকার দূরত্বের বর্গ গণিত টোটাল ভর। এটা আমরা এখানে ইকুয়েশন আকারে যদি লিখি, তাহলে এরকম ভাবে আমরা লিখি। এটাকে আমরা আজকে ব্যবহার করব ইকুয়েশনটা। আমরা কম্পাউন্ড পেন্ডুলাম পড়ছিলাম, আমাদের এটা কমপ্লিট হয়নি। কম্পাউন্ড পেন্ডুলাম আমরা বলেছিলাম যে কোনো একটা বডি, যেটা যে কোনো শেপের হতে পারে, আরবিট্রারি যে কোনো একটা শেপের হতে পারে, এটা যদি মুক্তভাবে দুলতে পারে, তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড পেন্ডুলাম বলি। এটাই আমাদের, আর কোনো কন্ডিশন এখানে নাই। যে কোনো শেপের বডি, যে কোনো মাস হতে পারে, তো এটা যদি মুক্তভাবে দুলতে পারে, মুক্তভাবে অসিলেট করতে পারে, সেটাকে আমরা কম্পাউন্ড পেন্ডুলাম বলে দেবো আর কি। এটা যে কোনো অবজেক্ট হতে পারে। হতে পারে সেটা ঘড়ির নিচে যে পেন্ডুলামটা লাগানো থাকে সেটা, হতে পারে কোনো একটা আহ, মানে কোনো একজন ব্যক্তি যদি এরকম ভাবে দোলনায় দোল খায়, তো ওই স্ট্রিং সহ ওই ব্যক্তি নিজেও একটা কম্পাউন্ড পেন্ডুলাম হিসাবে গণ্য হবে। তো এরকমই আমরা কম্পাউন্ড পেন্ডুলামের জন্য একটা ইকুয়েশন বলেছিলাম, যে এটা যে টাইম পিরিয়ড হয়, যেহেতু কম্পাউন্ড পেন্ডুলাম, একটা পেন্ডুলাম আমরা জানি যে পেন্ডুলামের টাইম পিরিয়ড থাকে, মানে এটার তোমার পর্যায়কাল থাকে। এটা যে অসিলেশন হবে বা এটা যে স্পন্দন যেটা হবে, সেটার একটা পর্যায়কাল অবশ্যই
থাকবে। সেই পর্যায়কাল যদি টি লিখি আমরা, তাহলে টি ইকুয়ালস 2 π√অফ I/mgl, এটাকে আমরা একটা এক্সপ্রেশন বলেছিলাম এবং এটা আমরা ডিরাইভও করেছি। আইটা হচ্ছে এর মোমেন্ট অফ ইনার্সিয়া, এম হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলামের মাস, মানে টোটাল মাস আর কি। তাহলে এক্ষেত্রে এই যে এখানে যেটা মুভ করছে ঘড়ির ক্ষেত্রে, ঘড়ির যে নিচে যেটা মুভ করে এরকম ভাবে ডানে বামে যাওয়া আসা করে, ওই গোল জিনিসটা সহ যে রডটা এখানে আছে সম্পূর্ণটা ভরটা হলো এখানে এম। যদি দোলনার কথা বলি, তাহলে দোলনাতে যে দড়িটা এখানে আছে, দড়ি এখানে যে বসার যে জায়গাটা এবং সে ব্যক্তির ভর সম্পূর্ণটা মিলে যে ভর হবে সেই ভরটা হচ্ছে এখানকার এম। আর জি হচ্ছে যে স্থানে আমরা পরীক্ষা করছি সেই স্থানের অভিকর্ষ ত্বরণ। আর এল হচ্ছে ওই কম্পাউন্ড পেন্ডুলামের দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য বা ইকুইভ্যালেন্ট লেন্থ বলতে পারো। তো যাই হোক, কার্যকরী দৈর্ঘ্য বলা থেকে আমরা এটাকে বলি যে এটার যে সাসপেনশন পয়েন্ট, যেটা মানে যেখান থেকে আমরা ঝুলাচ্ছি ওই পয়েন্ট থেকে এটার সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব যেটা, সেটা হচ্ছে এল। এটা বলাটা ভালো, কারণ এটা সাসপেনশন পয়েন্ট থেকে এটার সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে এল। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর কার্যকরী দৈর্ঘ্য জিনিসটা আবার আলাদা, এটা আমরা পরে আলোচনা করবো আজকেই। কার্যকরী দৈর্ঘ্য এটা ভিন্ন। আচ্ছা, তো এটা নিয়ে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, দিয়ে আমাদের এখানে আসছিল যে টি ইকুয়ালস টু 2 π√অফ I/mgl। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না, থাকলে বলতে পারো তারপরও। এরপর আমরা বলেছিলাম যে এই আইটা আমরা এমনি বের করতে পারি না, আমাদের এটা বের করা কঠিন, আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এই আইটা মোমেন্ট অফ ইনার্সিয়া যেটা, এটাকে আমাদের সিম্পলিফাই করা দরকার। এই জন্য আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম সাহায্য নেব। প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সাহায্যে আমরা আইকে চেঞ্জ করে লিখতে পারি I0 প্লাস ml স্কোয়ার। এখন কোনটা কি? আই হচ্ছে আমরা যে সাসপেনশন পয়েন্ট যেখানে ধরেছি ওই সাসপেনশন পয়েন্টের মধ্য দিয়ে গমনকারী কোন একটা অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক, এটা হচ্ছে আই। আর এই যে বডিটা, এটা আবার সেন্টার অফ গ্র্যাভিটি আছে যেটাকে আমরা সি বলতে পারি, বা এখানে আমাদের এই ছবিতে জি দিয়ে দেখানো আছে। এই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী কোন একটা অক্ষ যদি থাকে যেটা কিনা এই অক্ষের সাথে প্যারালাল, ওই অক্ষের রেসপেক্টে যে জড়তার ভ্রামক হবে সেটা যদি I0 হয়, আর সম্পূর্ণ বস্তুর ভর যদি হয় এম, এবং ওই যে ইয়াগুলো বললাম যে তোমার যে দুটো অক্ষ যেটা আমরা ধরে নিয়েছি, আমাদের যে সাসপেনশন পয়েন্টের রেসপেক্টে যে অক্ষটা গেছে এবং সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অক্ষটা আমরা কল্পনা করছি, এই দুটো অক্ষের মধ্যেকার দূরত্ব আবার এখানে এল, কারণ আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সাসপেনশন পয়েন্ট পর্যন্ত দূরত্ব এল ধরা ছিল। তাহলে আমরা যদি সেন্টার তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি অক্ষ গমনকারী অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক যোগ সম্পূর্ণ বস্তুর ভর এম, আমরা আগে ধরেছি সম্পূর্ণ বস্তুর ভর এম, এবং এর হচ্ছে ওই দুটো অক্ষের মধ্যকার দূরত্ব। এই পর্যন্ত আমাদের গত ক্লাসে ছিল। কারো কোনো সমস্যা কি এই পর্যন্ত আছে? সম্ভবত নাই। আচ্ছা, তাহলে আমরা যেটা করব এখন, এই যে I0টা কি? I0 হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক। এখন তাহলে I0 এর ভ্যালু আমরা বলতে পারি, I0 এর ভ্যালু আমরা ধরে নিতে পারি যে I0 ইকুয়ালস টু এম কে স্কোয়ার। এখন এটা কিভাবে ধরলাম? আমরা চক্রগতির ব্যাসার্ধ নামে একটা জিনিস আমরা পড়েছি, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কি কারো মনে আছে কি? চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন, ইন্টারমিডিয়েট তো তোমরা পড়েছো, কেউ কি বলতে পারবা চক্রগতির ব্যাসার্ধ কি? কথা বলো, না পারলেও বলো যে স্যার পারবো না, সমস্যা নেই তো, আমরা তো এখানে সবকিছু যে পারবো তা তো না, কথা বলতে হবে। তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার, নাকি পাচ্ছ না? জি না স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি কিন্তু আমরা আমরা বলতে আমি স্যার পারি না, মনে নাই। আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে, মনে নাই, মনে না থাকতে পারে, কিন্তু এটা বলতে হবে যে এটা পারি না, হ্যাঁ। কারণ আমি যখন কোশ্চেন করছি তোমরা কেউ রেসপন্স করছো না, এটা ঠিক না। মানে আমি নিজে বুঝতে পারছি না যে তোমরা ক্লাসে প্রেজেন্ট আছো নাকি আমি একাই বকছি। তো যাই হোক, তো আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে আমরা এটুকু লিখতে পারি যে আই ইকুয়ালস টু ভর গণিত এটার চক্রগতির ব্যাসার্ধ। এটা ফিজিক্সে তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে, আমরা মানে ইন্টার ফার্স্ট ইয়ারে আর কি। তারপর আমরা আবার এখানে বলছি আমাদের ইকুয়েশন যেটা দেখো, যে মোমেন্ট অফ ইনার্সিয়ার জন্য আমরা আই ইকুয়ালস টু এই একটা টার্ম লিখেছিলাম, তাই না? যে ওই বস্তু কণাগুলোর যে ভর এবং বস্তু কণাগুলোর ভর থেকে ঘূর্ণন অক্ষের যে দূরত্ব, এই দূরত্বের বর্গ, এটাকে আমরা গুণ করেছি এবং সবগুলোকে টার্মকে আমরা এভাবে যোগ করেছি। এটা তো বুঝতে পেরেছো তোমরা? জড়তার ভ্রামক আমরা যখন বের করতে চাই
কোন একটা বস্তুর, ওই বস্তুর মধ্যেকার যে যতগুলা পার্টিকেল আছে ওই পার্টিকুলার নিজ নিজ ভর এবং পার্টিকেল গুলো ঘূর্ণন অক্ষ থেকে যতখানি দূরে আছে ওই দূরত্বের বর্গ, এটাকে আমরা গুণ করে যা পাবো এরকম ভাবে সবগুলোকে আমরা যোগ করব, ওই গুণফলগুলোকে সবগুলোকে আমরা যোগ করব, তাহলে যা পাই এটা হচ্ছে সম্পূর্ণটা মিলে এর জড়তার ভ্রামক হয়। এখন এই পার্টিকেলটা যদি আমরা একটা কম্প্যাক্ট অবস্থায় নিয়ে আসতে পারি, মনে করো যতগুলো ভর আছে এই সবগুলো ভরকে আমরা একদম কেন্দ্রীভূত করে একটা পয়েন্টে নিয়ে আসলাম। ওই যে পয়েন্টটা আমরা নিয়ে আসলাম এই পয়েন্টটা মনে করো এরকম কোন একটা পজিশনে, এই বডির মধ্যে এরকম কোন একটা পজিশনে মনে করো ভরটা নিলাম। এখন যদি ওই ভরটা এই পজিশনে আমরা যদি কনসিডার করি এবং সবগুলো ভরই যেহেতু আমরা এর মধ্যে আছে, তাহলে ওই পার্টিকেলটার টোটাল ভর হবে এই বস্তুর ভরের সমান। এবং সেটাকে যদি আমরা ধরে নিই কমন ভাবে এম, সরি, এটাকে যদি কমন ভাবে আমরা ধরে নিই এম, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো এই জিনিসটা। আচ্ছা, এটা কি করে লিখলাম এখন? তো দেখো আমাদের যে সম্পূর্ণ বস্তুটা আমরা যেখানে যদি ধরে নিই যে এই সম্পূর্ণ বস্তুটা এই পয়েন্টে আমাদের কেন্দ্রীভূত করে নিলাম। এখন কেন্দ্রীভূত করে নিয়ে আমরা এটাকে এখানে রাখতে পারি, এরকম রাখতে পারি, এরকম জায়গায় রাখতে পারি, বা আরো দূরে রাখতে পারি। এমন জায়গাতে রাখবো যাতে করে এই সম্পূর্ণ বস্তুটার আগে যে জড়তার ভ্রামক ছিল ওটাকে কেন্দ্রীভূত করে নেওয়ার পরেও আমরা যে পজিশনে রাখছি ওই পজিশনে রাখলে পরে এই এবি অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক আগেরটার সমান হয়। আমরা এখানে এটাই করেছি ইকুয়েশনের মাধ্যমে। দেখো আগে যে জড়তার ভ্রামক আমরা এখানে পেয়েছিলাম সম্পূর্ণ ভরের পার্টিকেল গুলো, মাস পার্টিকেল গুলো আলাদা থাকা অবস্থায়, এটাকে আমরা এবার কেন্দ্রীভূত করে নিলাম এবং কেন্দ্রীভূত করে নিয়ে এই ঘূর্ণন অক্ষ থেকে কে পরিমাণ দূরে রাখলাম। আগে R1 R2 Rn পরিমাণ দূরে ছিল প্রত্যেকটা পার্টিকেল, আর সবগুলোকে কেন্দ্রীভূত করে নিয়ে আমরা এই ঘূর্ণন অক্ষ থেকে কে পরিমাণ দূরে যদি রাখি যাতে করে এই আগের যে জড়তা ভ্রামক হয়েছিল ওই জড়তা ভ্রামকের সমান হয়, তাহলে ওই কেটাকে আমরা বলবো এর চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন। বুঝতে পারলে কি, নাকি আবার বলবো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ যেটা বলছিলাম। তাহলে আমাদের যে কোনো বডিকে এরকম ভাবে আমরা একটা কম্প্যাক্ট ফর্মে নিয়ে যেতে পারি একটা মাস পার্টিকেল হিসাবে, এবং সেটাকে আমরা এমন দূরে রাখবো যাতে করে আগের জড়তার ভ্রামক এবং ওটাকে ওই পজিশনে রাখলে পরে জড়তার ভ্রামক একই হয় ওই একই অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে যে দূরত্বটা আমরা এখানে রাখলাম সেই দূরত্বকে আমরা বলবো এর চক্রগতির ব্যাসার্ধ, এবং সেটা অবশ্যই এই বস্তুটার এবং এই অক্ষের রেসপেক্টে। অক্ষ চেঞ্জ, তাহলে চক্রগতির ব্যাসার্ধ চেঞ্জ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধের ধারণা। তো আমরা যেটা এখানে বলছিলাম যে আই নট, তাহলে আই নট সমান আমরা এরকম একটা ইকুয়েশন লিখতে পারি যে আই নট ইকুয়ালস টু এম কে স্কোয়ার। তাহলে এম হচ্ছে আবারও সম্পূর্ণ ওই কম্পাউন্ড পেন্ডুলামের স্যার ভর। চক্রগতির ব্যাসার্ধ মানে কি, ওইটা আর একটু বলেন, মানে নেটের সমস্যার কারণে শুনতে পারিনি। আচ্ছা, আবারও বলছি, ঠিক আছে। চক্রগতির ব্যাসার্ধ মানে হলো যে কোনো একটা বডির যে যতগুলো মাস পয়েন্ট আছে সবগুলোকে তুমি যদি একটা পয়েন্টে মানে কম্প্যাক্ট করে নিতে পারো, কেন্দ্রীভূত করে নিতে পারো, এবং কেন্দ্রীভূত করে নিয়ে ওটাকে যদি কোনো একটা এমন দূরে রাখলা যাতে করে আগের যে জড়তার ভ্রামক ছিল বস্তুটার ওই পজিশনে রাখার পরে জড়তার ভ্রামক একই হয়, তাহলে যে দূরে রাখলা ওই দূরত্বকে আমরা বলবো এর চক্রগতির ব্যাসার্ধ। এবং মোমেন্ট অফ ইনার্সিয়ার যে ধারণা আমরা জানি যে ভর গুণিত দূরত্বের স্কোয়ার, আমরা সেটাই করব। সম্পূর্ণ বস্তুটার ভর যদি আমরা এখানে কনসিডার করে নিই তাহলে এর ভর সম্পূর্ণ বস্তুর যোগফল, এই ভরগুলো যোগফল, এবং যেটা যদি এম হয় তাহলে এম গণিত ওই ভরটা দূরত্বের স্কোয়ার। তাহলে ভরটা আমি কতখানি দূরে রাখলাম, কে পরিমাণ দূরে রেখেছি, তাহলে ভর গণিত দূরত্বের স্কোয়ার। এই তো, এটাই আমাদের চক্রগতির ব্যাসার্ধ। বুঝছো? এখানে শুধু হ্যাঁ স্যার, কেটা ঠিক আছে। চক্রগতির ব্যাসার্ধ, কে স্কোয়ারটা না, শুধু কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধ এটা ইটসেলফ একটা দূরত্ব, একটা ডিস্টেন্স, এর মেজারমেন্ট হবে মিটার, সেন্টিমিটার এরকম ইউনিটে। আচ্ছা, তাহলে আমরা এখানে আই নটটা চেঞ্জ করে আমরা লিখবো আই নট ইকুয়ালস টু এম কে স্কোয়ার। তাহলে এম হচ্ছে সম্পূর্ণ কম্পাউন্ড পেন্ডুলামের ভর, কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, আমরা এটা ধরে নিতে পারি, এবং এটা আমরা ক্যালকুলেট মানে এটা করব, মেজারমেন্ট আমরা পরে করব, আমাদের পদ্ধতি আছে কে বের করার। তো আই ইকুয়ালস তাহলে এম কে স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এই কে নট, কেটা কার রেসপেক্টে, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, তোমার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী ঘূর্ণন অক্ষের রেসপেক্টে জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ।
সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে গমনকারী অক্ষের রেসপেক্টে চক্রগতির ব্যাসার্ধ আমরা ধরেছি কে। তাহলে কে যদি এরকম হয় তাহলে আমরা আই নট ইকুয়ালস টু এম কে স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের আগে যে প্যারালাক্সিস থিওরেম থেকে আমরা যে ইকুয়েশনটা জানি যে আই ইকুয়ালস টু আই নট প্লাস এম এল স্কোয়ার, এটাকে আমরা তাহলে একটু ওই আই নটের ভ্যালুটা বসায় দাও। তাহলে এখানে হবে আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার। এখন এই আই এর ভ্যালুটা আমরা আগের যে টাইম পিরিয়ডের ইকুয়েশন ছিল এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিই, তাহলে কি হয়। এটার ইকুয়েশন নাম্বারটা দেওয়া হয়নি, আচ্ছা দিয়ে দিই। তাহলে ইকুয়েশন নাম্বার 2 এ আমরা এই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট অফ আই জায়গাতে এই ভ্যালুটা আসলো যে এম কে স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার ডিভাইডেড বাই এম জি এল। তাহলে এখান থেকে এম যদি কমন নিয়ে নিই আমরা, তাহলে এম কমন নিলে পরে এম কেটে গেল কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই জিএল। আরেকটা কাজ করা যায়, আমরা এই এলটাকে উপরে কনসিডার করতে পারি, এল এরকম ভাবে নিচে রাখা যায়, এটাকে আমরা উপরে এরকম ভাবে লিখতেই পারি, আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাহলে এখানে এই ইকুয়েশনটা আবার একটু খেয়াল করো যে এটা কারোর সাথে মিলে কিনা। আমরা এরকম জাতীয় ইকুয়েশন আমরা আগে পড়েছি যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? আমাদের এখানে টোটালটা ছিল একটা সরল দোলকের জন্য ক্যাপিটাল এল ডিভাইডেড বাই জি, ওই এল হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য ছিল। তাহলে এখানে যে আমরা যেটা পেলাম এটা কি দৈর্ঘ্য নাকি এটা ডাইমেনশন কি হবে, কেউ কি বলতে পারবা? যে এই যে অংশটা ব্লক করা এরকম কালার করে নিয়েছি, এটা ডাইমেনশন কি হবে, ডাইমেনশন বা মাত্রা কি হবে? এল হবে স্যার। এল হবে বা ডিস্টেন্স হবে, কারণ এখানে এটা হচ্ছে ডিস্টেন্স হ্যাঁ। স্কোয়ার, এটা ডিস্টেন্স স্কোয়ার ডিভাইড বাই ডিস্টেন্স। তাহলে এখানে আমাদের স্কোয়ার একটা কেটে গেলে পরে ডিস্টেন্স থাকে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডিস্টেন্সের ডাইমেনশন। তাহলে ডিস্টেন্স এটা হচ্ছে আমাদের, তাহলে আমরা এখানে যদি এল ধরি তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এই এখানে যদি আমরা এল ধরে নিই মানে ক্যাপিটাল এল, আমরা পরের ইকুয়েশন আমরা হ্যাঁ এই যে এখানে লিখেছি, এখানে লিখেছি দেখো যে এল। তো এই যে এলটা এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ। আমরা যদি এটাকে একটা সিম্পল পেন্ডুলামে কনভার্ট করতে পারতাম তাহলে সিম্পল পেন্ডুলামের যে লেন্থ হতো এই লেন্থ হতো এল, যেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট লেন্থ। তো যাই হোক আমরা এটাকে ইকুইভ্যালেন্ট লেন্থ বলি। এখন এটাকে আমরা আরেকটু ক্যালকুলেট করতে পারি যে এই কে স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই এল, এটাকে যদি আমরা একটু আরেকটু ইয়া করি, এটাকে লেখা যায় কে স্কোয়ার বাই এল প্লাস এল, মানে এলটাকে দুই দিকে দিয়ে দাও, তাহলে এখানে এল স্কোয়ার থেকে এল হয়ে গেল। তাহলে আমাদের এলটা কি ছিল, এল হচ্ছে সাসপেনশন পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দূরত্বের পরে আমরা আরেকটু কিছু যোগ করেছি এর সাথে, তাই না? কে স্কোয়ার বাই এল আমরা যোগ করেছি। কেটা হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। এটা কখনো কি নেগেটিভ হতে পারে? চক্রগতি ব্যাসার্ধ এটা নেগেটিভ হতে পারে না, এটা যেটা একটা দূরত্ব এটা কখনো নেগেটিভ হবে না। তাহলে চক্রগতি ব্যাসার্ধ নেগেটিভ হবে না, কে স্কোয়ার যখন আছে তারপরে এটা আরোই নেগেটিভ হবে না, তার মানে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা সবসময় একটা পজিটিভ নাম্বার। তাহলে এল প্লাস একটা পজিটিভ নাম্বার, তাহলে এটা অবশ্যই এল এর থেকে বলো, তাই না? তাহলে আমাদের যে এখানে যে টোটাল যে ইকুইভ্যালেন্ট লেন্থ যেটা এটা এই এল এর থেকে অবশ্যই কিছুটা হলেও বড় হবে। তাহলে আমরা আবার ফিগারটা ফিরে যাই, আমাদের আগের যে কম্পারেবল যে ফিগারটা ছিল, এর হচ্ছে সাসপেনশন পয়েন্ট, এই সাসপেনশন পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটি এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এল। তাহলে এটার সাথে আরেকটু দূরে যে এরকম কোন একটা পজিশন হতে পারে জি, মানে সেন্টার জি থেকে অল্প একটু দূরে, তাহলে এইটুকু দূরত্ব হলো কে স্কোয়ার বাই এল। একই রকম ভাবে এটার জন্য প্রযোজ্য, আমাদের এখান থেকে এই পর্যন্ত এই ও থেকে এই সি পর্যন্ত দূরত্ব হচ্ছে এল, এবং এল এর থেকে আরেকটু কিছু দূরে হয়তো এখানে হতে পারে এইটুকু যে দূরত্ব সেটা হচ্ছে কে স্কোয়ার বাই এল। তাহলে টোটাল যদি এইটুকু যোগ করো এই এল প্লাস কে স্কোয়ার বাই এল, এটা মিলে হয় এটার ইকুইভ্যালেন্ট লেন্থ। মানে হলো এটাকে যদি আমরা সিম্পল পেন্ডুলামে কনভার্ট করি তাহলে এর যে লেন্থ হবে সেটা হচ্ছে এই এল প্লাস কে স্কোয়ার বাই এল। তো এই হচ্ছে আমাদের কথা। তাহলে এখন এই আমরা তাহলে এটার যে টাইম পিরিয়ডের ভ্যালুটা আমরা এটা ক্যালকুলেট করেছি। আমাদের এখন দেখতে হবে যে সেন্টার অফ সাসপেনশন থেকে যে দূরত্বটা আমরা এখানে পেলাম, যে এই যে এইটুকু লেন্থকে যদি আমরা কনসিডার করি ইকুইভ্যালেন্ট লেন্থ হিসাবে যদি কনসিডার করি, তাহলে এটা শেষ মাথায় একটা পয়েন্ট আমরা কনসিডার করতে পারি। আবার দেখো এখান থেকে এই পর্যন্ত এল ছিল, এখান থেকে এই পর্যন্ত কে স্কোয়ার বাই এল, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট আমরা কনসিডার করতে পারছি, এই পয়েন্টের নাম হলো সেন্টার অফ অসিলেশন। তাহলে আমরা এখানে দুইটা পয়েন্টের নাম বললাম এই পর্যন্ত, তিনটা বলেছি। একটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট অফ সাসপেনশন, যে পয়েন্ট থেকে আমরা এটাকে ঝুলাচ্ছি। এটা হচ্ছে সেন্টার অফ
গ্র্যাভিটি বা পয়েন্ট অফ গ্র্যাভিটি বলতে পারো, যে পয়েন্টে আমরা টোটাল যে গ্র্যাভিটি এটা কাজ করছে, এবং এটারই পরে আমরা টোটাল যে ইকুইভ্যালেন্ট লেন্থ যেটা, এটার মাথাতে আমরা যে একটা পয়েন্ট যেটা আমরা কনসিডার করি, এই পয়েন্টটার নাম দিচ্ছি সেন্টার অফ অসিলেশন। সেন্টার অফ অসিলেশন কেন? কারণ তুমি যদি এটাকে কম্পাউন্ড পেন্ডুলাম থেকে সিম্পল পেন্ডুলামে কনভার্ট করতে, তাহলে এই পজিশনে তোমাকে ববটা রাখতে হতো, ববের সেন্টার থাকতো এই পজিশনে, এবং ববটা অসিলেট করতো, তাহলে অসিলেশনটা হচ্ছে মূলত এই পয়েন্টে। এই কারণে আমরা এটা বলতে পারি সেন্টার অফ অসিলেশন। তো আমাদের এই কম্পাউন্ড পেন্ডুলামে দুইটা পয়েন্ট আছে এরকম, বা তিনটা পয়েন্ট আছে আমাদের গুরুত্বপূর্ণ এরকম: সেন্টার অফ সাসপেনশন, সেন্টার অফ অসিলেশন, আর একটা হচ্ছে পয়েন্ট বা সেন্টার অফ গ্র্যাভিটি। তো এটা সেন্টার অফ অসিলেশন বা পয়েন্ট অফ অসিলেশন যেটাই বলো, সেন্টার অফ অসিলেশন আমরা এখানে নাম দিয়েছি। তাহলে এটা কতখানি দূরে? এটা হচ্ছে আমাদের যে সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কে স্কোয়ার বাই এল দূরে। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে জি পজিশন, ওটা হচ্ছে আমাদের সেন্টার অফ অসিলেশন। তাহলে আমাদের টোটাল যে লেন্থ, যেটা জিও বলেছি, জিও, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এটা সেন্টার অফ অসিলেশন পর্যন্ত দূরত্ব। এটা জি এর মতো দেখাচ্ছে, এটা আসলে ও। আমি এটা ঠিক করে দিই তোমাদেরকে আজকে, যে নোটটা দিব সেখানে এটা ঠিক থাকবে, এটা ও থাকবে এখানে, এটা জি হচ্ছে এই পজিশনটা মূলত। তাহলে এই জি থেকে ও পর্যন্ত দূরত্ব হচ্ছে কে স্কোয়ার বাই এল। তাহলে এই সেন্টার অফ অসিলেশনটা আমরা তাহলে বুঝতে পেরেছি কি, নাকি স্যার কারো কোনো অসিলেশনের বাংলা কি স্যার? অসিলেশনের বাংলা কি এটা এখন স্যার কোশ্চেন কম্পন করবো? না? স্পন্দন বা কম্পন, হ্যাঁ, অসিলেশন বা ভাইব্রেশন বলতে পারো। স্যার এখান থেকে প্রশ্ন আসবে কেমন? প্রশ্ন অনেক রকম হতে পারে, যে কম্পাউন্ড পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ডের ইকুয়েশন বের করো, এটার সেন্টার অফ অসিলেশন, সেন্টার অফ সাসপেনশন, এগুলো বলতে কি বোঝো, এটার ইকুয়েশন বের করো। এটা বলতে পারে এটা যে ইকুইভ্যালেন্ট বা এটা যে ইন্টারচেঞ্জেবল, এটা 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 দেখাও। আমাদের সেন্টার অফ অসিলেশন, সেন্টার অফ সাসপেনশন, এই দুটো পয়েন্টকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার আপনি যে আমাদের যেই পড়াগুলো পড়াচ্ছেন, এগুলো পড়ালেই তো আমাদের পরীক্ষায় আমরা লিখতে পারবো মোটামুটি, নাকি আলাদা বাইরে বই থেকে পড়া লাগবে? আমি যেগুলো পড়াচ্ছি এটা পড়লেই মোটামুটি হবে, তারপরে তোমাদের আগ্রহ থাকলে পড়তে পারো, বই কোথাও পড়া স্যার শেষ নেই আর কি। স্যার আসলে আগ্রহ বলতে রেশমি খালিদের বইটা দেখলেই তো মনে করেন স্যার একদম পড়তে ইচ্ছা ডিপ্রেশন করে, লেভেল পুরো, একদম পড়তে সেটাই। ইচ্ছে করে না, অনেক মোটা। অনেক কঠিন স্যার ওটা। ও, পড়তে হঠাৎ ইচ্ছে করে না তাই বলছো? আচ্ছা, না এটা, না হ্যালিস রেজনিকের বইটা আসলে অনেক মজার, এবং ছবিগুলো খুব মজার মজার দেওয়া থাকে, এটা দেখলে পড়তে ইচ্ছে করার কথা, যদি বিজ্ঞানে আগ্রহী হও। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তবে তবে একটা ঠিক, যে হ্যালিস রেজনিকের তো অনেক অনেক রকম সংস্করণ আছে, আবার এখানে আমরা যেটা বাজারে কিনতে পাই এটা অরিজিনাল বই না, তোমার মানে ফটোকপি বই আর কি। ফটোকপি করলে পরে কালারফুল ফিগার গুলো এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, এবং সেটা দেখলে তখন আমাদের একদম জটিল মনে হয়, এটা একটা কারণ হতে পারে। তো অরিজিনাল বই লাইব্রেরিতে থাকার কথা তোমাদের। তো হ্যালিডেজ ডিকের অরিজিনাল বই যদি পাও, এটা খুলে দেখবা, এটা বইটা দেখতেই মজা লাগে, মানে পড়া তো আরো বেশি মজার আর কি। এবং এটা যদি লাইব্রেরিতে নাও থাকে, এটা নেটে পাবা, তবে আমি নেটে সাজেস্ট করব না, কারণ অরিজিনাল বই এটা কিনে পড়াটাই ভালো আর কি। যাক, তাহলে আমরা এখন যেটা বললাম, যে সেন্টার অফ অসিলেশন আর সেন্টার অফ সাসপেনশন, আমাদের এই দুইটা পয়েন্টকে আমরা ইচ্ছে করলে পরে ইন্টারচেঞ্জ করতে পারি, আমরা ইচ্ছে করলে সেন্টার অফ সাসপেনশন থেকে স্যার ঝুলাতে পারি। সরি স্যার, স্যার আর একটা কথা, যে ক্লাসের পিডিএফ স্যার হইলে ভালো হতো, লাস্ট ক্লাসের, তারপরে হ্যাঁ স্যার অবশ্যই, আমি তো পিডিএফটা পিডিএফ দিয়ে দিয়ে দিই দিন। তোমাদেরকে, আমি তো পিডিএফ দিয়ে দিই, তারপরে চ্যাপ্টার যখন শেষ হবে, এখন যেটা আছে দেখো, এটার পিডিএফ এর যে নাম আছে সেটা হচ্ছে আপ টু লেকচার অমুক, আপ টু লেকচার 1, লেকচার 2, এরকম নাম দেওয়া আছে। এটা যখন টোটাল পিডিএফটা দিব ওই সময় মানে কমপ্লিট একটা শুধু লেখা থাকবে, হয়তো চ্যাপ্টার 1 বা চ্যাপ্টার নাম দেওয়া থাকবে আর কি, ওরকম আপ টু লেকচার সামথিং এরকম কিছু থাকবে না। আর আমি যতগুলো চ্যাপ্টার নেবো সবগুলো নিয়ে অবশ্যই পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার তাহলে এটার আর কয়টা লেকচার আছে? এটা লেকচার আজকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো ভাবতাম যে তোমাদের এই যে বিষয়গুলো, মোমেন্ট অফ ইনার্সিয়া, রেডিয়াস অফ জাইরেশন, এই বিষয়গুলো জানা আছে, এটা ভেবে ভাবছিলাম যে আজকে হয়তো শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু এগুলো নিয়ে একটু আলোচনা করতে হলো, এই কারণে আজকে হয়তো শেষ হবে না, আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। জি স্যার, তাহলে তো তারপরে পেয়ে যাব পিডিএফ। হুম হুম, অবশ্যই ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা তাহলে আগে এরপরে, তাহলে আমরা যেটা বললাম, যে ইন্টারচেঞ্জেবিলিটি অফ সেন্টার অফ সাসপেনশন এন্ড সেন্টার অফ অসিলেশন। তাহলে এই সেন্টার অফ সাসপেনশন থেকে তুমি যে কোনো একটা বডিকে এরকম ভাবে, মানে কম্পাউন্ড পেন্ডুলামকে ঝুলাও, তাহলে যে
এটা যে টাইম পিরিয়ড যেটা পাবা, এটা যদি সেন্টার অফ অসিলেশন থেকে ঝুলানো হতো তাহলে ওই একই টাইম পিরিয়ড পাওয়া যাবে। তো এই জন্য এটাকে বলা হয় এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল। তুমি এই দুটো পয়েন্টের মানে এটা টাইম পিরিয়ডটা ইকুইভ্যালেন্ট পাওয়া যায়। তো এটা যে আসলে পাওয়া যায় এটা আমাদের ইকুয়েশন থেকে ডিরাইভ করতে হবে, ইকুয়েশন দিয়ে ডিরাইভ করতে হবে। বুঝছো? সেন্টার অফ অসিলেশন এবং সেন্টার অফ সাসপেনশন যে আসলে ইন্টারচেঞ্জেবল, এটা একটা থেকে আরেকটা থেকে ঝোলানো হলে পারে একই টাইম পিরিয়ড যে পাওয়া যায়, এটা আমাদের ইকুয়েশন দিয়ে ডিরাইভ করে দেখাতে হবে। এটা পরীক্ষা থাকতে পারে। তো আমরা তাহলে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার কে স্কোয়ার প্লাস এল প্রাইম স্কোয়ার বা জি এল প্রাইম, এটা আমরা পেয়েছি। কারো কোনো আপত্তি আছে? পেয়েছি এটা? না স্যার। আপত্তি থাকা উচিত। দেখো আমাদের এখানে আমরা যেটা বলেছি, আমরা এল প্রাইম নিয়ে কোনো কথাই বলিনি এখন পর্যন্ত, কিন্তু আমরা এখানে হুট করে আবার এল প্রাইম নিয়ে চলে আসলাম। তো এটা আপত্তি থাকা উচিত ছিল। যাই হোক, আমাদের এখানে যেটা লেন্থের কথা যেটা বলছিলাম, আমরা আগে একটু ইকুয়েশনে ফিরে যাই। যে এখানে কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইড বাই জি এল ছিল। এটা কোথা থেকে ঝুলিয়ে পেয়েছিলাম? এটা হচ্ছে সেন্টার অফ সাসপেনশন থেকে যদি ঝুলানো হতো তাহলে এখানে যে লেন্থ গুলো আমরা পেতাম সেটা হচ্ছে একটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এল স্কোয়ারটা কি ছিল? এটা হচ্ছে সেন্টার অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব, ডিভাইড বাই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন টাইমস এটা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অ্যাক্সিলারেশনের দূরত্ব, সরি সেন্টার অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব। তাহলে এইভাবে আমরা এটা পেয়েছি। এবং এটাকে আমরা আরেকটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে এখানে যে লেন্থ আমরা এখানে যেটা দেখছি, যে এই যে এই লেন্থটা, এখানে দেখো এল এর পরে আমরা আরেকটা কিছু যোগ করছি। তাহলে এই যেটা এল, এটা তো সেন্টার অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব, আর বাকি যেটুকু আছে এটাকে আমরা ধরে নিচ্ছি এল প্রাইম। এটা এখানে যে এটা এল প্লাস এল প্রাইম। তাহলে এল প্রাইমের ভ্যালু কোনটা? এল প্রাইমের ভ্যালু হচ্ছে এটা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অসিলেশনের দূরত্ব। তাহলে এল প্রাইম হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অসিলেশনের দূরত্ব হচ্ছে এল প্রাইম, যেটা হচ্ছে আমাদের কে স্কোয়ার বাই এল, আমরা যেটা আগে বললাম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এল প্রাইম। এটাকে আমরা এখানেও লিখতে পারি যে এটাই হচ্ছে আমাদের এল প্রাইম। আচ্ছা, তাহলে আমরা একটু যদি ভিন্ন ভাবে লিখতাম এটাকে, তাহলে আগে যেটা লিখেছিলাম দেখো, এটা সেন্টার অফ সাসপেনশন থেকে ঝুলিয়ে এখানে আমরা পেয়েছিলাম কে স্কোয়ার প্লাস সেন্টার অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব। তো আমরা এখন যদি এটাকে সেন্টার অফ অসিলেশনের থেকে ঝুলাই, মানে এটাকে যদি আমরা ইনভার্ট করে দিই, সেন্টার অফ অসিলেশন থেকে যদি এটাকে আমরা ঝুলাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এখানে কে কত থাকবে, রেডিয়াস অফ জাইরেশন, এটা কোনো চেঞ্জ নাই, এটা থাকবে। প্লাস এখানে হচ্ছে আমরা যে পয়েন্ট থেকে ঝুলাচ্ছি ওই পয়েন্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা এবার ঝুলিয়েছি সেন্টার অফ অসিলেশন থেকে, তাহলে সেন্টার অফ অসিলেশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব হচ্ছে এল প্রাইম। তাহলে এখন এল প্রাইমের স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু এল প্রাইম। এখন কি বুঝতে পারছো? ক্লিয়ার? পারা উচিত। তারপরও কনফিউশন হলে বলবা। না আমাদের স্যার। ছবিটা, হ্যাঁ ছবি কি বোঝো নাই? না স্যার। আচ্ছা, আবারও বলছি। এই ছবিটা দেখো, আমরা আগে ঝুলেছিলাম এই যে এস থেকে, এসটা হচ্ছে আমাদের সেন্টার অফ সাসপেনশন। এই সেন্টার অফ সাসপেনশন থেকে এটা জি পর্যন্ত দূরত্ব, জি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এই পর্যন্ত দূরত্ব এল। তখন আমরা এটা বলেছিলাম যে কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইড বাই জি এল। এটাকে আমরা এখন ইনভার্ট করে দিলাম, মানে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এটার সেন্টার অফ অসিলেশন থেকে ঝুলেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে সেন্টার অফ অসিলেশন। সেন্টার অফ অসিলেশন থেকে যদি এটাকে আবার ঝুলাই, তাহলে এবার ঝুলন বিন্দু থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব এটা নিতে হবে। আমাদের ঝুলন বিন্দু থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব হচ্ছে এল প্রাইম। তাহলে আমাদের এখানে ওই যে এখানে এটা যেটা থাকবে সবসময় মনে রাখবে যে কে স্কোয়ার প্লাস এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ঝুলন বিন্দু থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব। তাহলে এবার ঝুলন বিন্দু থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব যদি এল প্রাইম, তাহলে আমরা এখানে এল প্রাইম দিব ডিভাইড বাই ওই একই জিনিস এখানে। এবার বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারছি। তাহলে এটার আহ, আমরা আগে যেরকম ভাবে তাহলে লিখেছিলাম যে কে স্কোয়ার বাই এল, মানে আমাদের এইটুকু এখন যেটা হবে, মানে এক্সেস যেটুকু দূরত্ব, এইটুকু এক্সেস দূরত্ব ছিল আগে কে স্কোয়ার বাই এল, বা বাকি যেটুকু থাকছে। তাহলে এখন একই রকম ভাবে ওইভাবে যদি আমরা লিখি, তাহলে এখানে যেটুকু এক্সেস দূরত্ব হচ্ছে জি থেকে সেন্টার অফ সাসপেনশন পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আমাদের এবার লিখতে পারি কে স্কোয়ার বাই এল প্রাইম। তাহলে এখন এইটুকু যদি আমরা এল বলি, তাহলে এল ইকুয়ালস টু হবে কে স্কোয়ার বাই এল প্রাইম। তাহলে এটাই আমরা লিখেছি যে তাহলে কে স্কোয়ার বাই এল ইকুয়ালস টু এল প্রাইম। তাহলে এখান থেকে আমরা যদি করি ইকুয়েশনটা লিখি, তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু এল ইন্টু এল প্রাইম আমরা লিখতে পারি।
এটা ভুল লেখা আছে তো এখানে, দাঁড়াও। এই যে কে স্কোয়ার বাই এল প্রাইম ইকুয়ালস টু এল, কে স্কোয়ার বাই এল প্রাইম ইকুয়ালস টু এল, এটা একটু এখানে ভুল আছে, এটা এখানে হবে। এখন ঠিক আছে। তাহলে কে স্কোয়ার বাই এল প্রাইম ইকুয়ালস টু এল, এখন তাহলে আমরা লিখতে পারি কে স্কোয়ার ইকুয়ালস টু এল ইন্টু এল প্রাইম। তো যাক, তাহলে আমরা এই কে স্কোয়ারের যে ভ্যালু, এটা যদি আমরা আগের ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে টি ইকুয়ালস টু বাই রুট ওভার এল ডট এল প্রাইম ইন্টু এল এল প্রাইম স্কোয়ার। তাহলে এল প্রাইম উভয় দিক থেকে কমন যায় এবং কাটাকাটিও হয়ে যায়, তাহলে আমরা এখানে যেটা পাবো ফাইনালি এল এল প্লাস এল প্রাইম ডিভাইডেড বাই জি। তাহলে এল প্লাস এল প্রাইম ডিভাইডেড বাই জি। তাহলে আমরা এটাকে দেখো, এই যে এল এর ভ্যালুটা কোনটা, এল এর ভ্যালুটা কোনটা, এল সেন্টার হচ্ছে অফ জি থেকে সাসপেনশন থেকে এইটুকু দূরত্ব, আর এই এল প্রাইম হচ্ছে সেন্টার অফ অসিলেশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব, তাই না? আমরা এটাকে ইনভার্ট করেছিলাম। এখন এটাকে ইনভার্ট করার আগে আমরা যেটা পেয়েছিলাম সেটাতেও দেখো এখানে যেটা ছিল যে কে কে স্কোয়ার প্লাস এল, এটাকে আমরা আচ্ছা, এটাকে আমরা আরেক লাইন এখানে করতেই পারি, আমরা এখানে কপি করি, ধরো আরেক লাইন এখানে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এইটুকু, এটা, এবং আরো, সরি, আরো একবার লিখি এটাকে এল প্রাইম। তাহলে আমরা আগে যেটা পেয়েছিলাম সেন্টার অফ সাসপেনশন থেকে ঝুলে এটা টাইম পিরিয়ডের ইকুয়েশন পেয়েছিলাম ফাইনালি এল প্রাইম প্লাস এল ডিভাইডেড বাই জি। তাহলে এখনো আমরা যেটা পাচ্ছি, এটাতেও টাইম পিরিয়ডের ইকুয়েশন পাচ্ছি টি ইকুয়ালস টু বাই রুট ওভার এল প্লাস এল প্রাইম ডিভাইডেড বাই জি। তাহলে দুই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ডের ভ্যালু আমরা একই পাচ্ছি। তো যেহেতু টাইম পিরিয়ড দুই ক্ষেত্রে একই পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে সেন্টার অফ সাসপেনশন এবং সেন্টার অফ অসিলেশন মূলত ইন্টারচেঞ্জেবল। তার একটা থেকে আমরা ঝুলালে, মানে যে কোনো সাথে ঝুলালে আমরা এটা একই টাইম পিরিয়ড পাই। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদের কাছে? আমাদের সেন্টার অফ সাসপেনশন বলো, সেন্টার অফ অসিলেশন বলো, মানে আমাদের এখানে যেটুকু কম্পাউন্ড পেন্ডুলাম নিয়ে ধারণা ছিল বেসিক আমাদের দরকার, এটা আমাদের হয়ে গেছে। তো যদি এটুকু বুঝে থাকো তাহলে আমরা এটার এবার ব্যবহারিক ক্ষেত্রে যাই। এটা কি বুঝেছো তোমরা সবাই? জি স্যার। তাহলে এখন আমরা এটা যে ব্যবহারিক ক্ষেত্র যেটা, এটা হচ্ছে একটা বার পেন্ডুলাম। বার পেন্ডুলাম মানে হলো একটা লোহার এরকম বার থাকবে, এটাই একটা কম্পাউন্ড পেন্ডুলাম হিসাবে আমরা ধরতে পারি, কারণ কম্পাউন্ড পেন্ডুলামের সত্য ছিল এটা যে কোনো মাস যদি কোনো একটা অক্ষের সাপেক্ষে মুক্তভাবে অসিলেট করতে পারে, মুক্তভাবে কম্পন হতে পারে, কম্পিত হতে পারে, সেটাকে আমরা বলি কম্পাউন্ড পেন্ডুলাম। তো এটা একটা যদি মাসিভ একটা যদি বডি হয়, একটা যদি এরকম একটা লোহার একটা যদি বার নাও এবং সেই বারটা যদি এরকম একটা অক্ষের রেসপেক্টে অসিলেট করতে পারে, এটাকে আমরা কম্পাউন্ড পেন্ডুলাম বলতে পারি। তো এটা কম্পাউন্ড পেন্ডুলাম তো হচ্ছে এটা ব্যবহারিক ক্ষেত্র, মানে এই যে বার পেন্ডুলাম যেটা বললাম সেটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলামে একটা ব্যবহারিক ক্ষেত্র হচ্ছে এটা, বা তোমার প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে এটা। আমরা এইভাবে এটা ব্যবহার করি। তো কোথায় ব্যবহার করি? আমাদের যে কোনো পেন্ডুলাম আমরা যখন ব্যবহার করি, সেটা সাধারণত কোনো একটা স্থানের অভিকর্ষ ত্বরণ বের করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। তাহলে এটা দিয়েও আমাদের তাহলে এই অভিকর্ষ ত্বরণে বের করতে পারবো আমরা। দেখো আগে যে ইকুয়েশন গুলো ছিল টি ইকুয়ালস টু বাই রুট ওভার এল বাই জি বা এল প্লাস এল প্রাইম ডিভাইডেড বাই জি, যেটাই বলো না কেন, এটা যদি আমরা ভ্যালু গুলো মানে টি এর ভ্যালু, এল এবং এল প্রাইমের ভ্যালু যদি বসাই, তাহলে এখান থেকে এই জিটা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবো, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো তাহলে এটা তো একই রকম ভাবে পারা উচিত আমরা, এবং সেই কাজটা করবো। আমাদের এই যে বার পেন্ডুলাম যেটা, এই বার পেন্ডুলাম দিয়ে আমরা এটার সেন্টার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা আমরা বের করবো আর কি। তো বার পেন্ডুলামের ছবিটা যদি দেখো, তাহলে একটা লোহার বার, এবং মানে এটা দৈর্ঘ্য প্রস্থর ডাইমেনশন যদি বলো, তাহলে এটা দৈর্ঘ্য মানে এটা যে প্রস্থ, এই প্রস্থ হচ্ছে মনে করো 2 সেন্টিমিটার, এবং দৈর্ঘ্য হতে পারে 1 মিটারের কিছু বেশি, এবং এর যে পুরুত্ব, এই পুরুত্ব হচ্ছে তোমার 5 মিলিমিটার বা সামথিং এরকম। এক এক জায়গায় এক এক রকম হতে পারে, তবে মোটামুটি ডাইমেনশনটা এরকমই। এটার ইয়াটা প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটারের মতো, পুরুত্ব 5 মিলিমিটারের মতো, আর এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে মোটামুটি 1 মিটার। তোমরা কি এরকম কোনো দেখেছো বার পেন্ডুলাম?
তোমাদের কোনো প্র্যাকটিক্যাল ল্যাবে বা আমাদের ফিজিক্সের ল্যাবে? না স্যার। না স্যার আচ্ছা, এটা দেখি না দেখলেও আশা করি তোমাদের মনে হয় ল্যাব আছে না? সেকেন্ড ইয়ারে মনে হয় তোমাদের সম্ভবত ল্যাব আছে। তো যখন ল্যাব করবে তোমরা তখন এটা পড়বে, মানে ওই সময় তো তোমাদের এটা থাকবে। তো যেহেতু এটা তোমাদের এখানে আছে, মানে পরবর্তীতে পাবে আর কি, তো এই কারণে এটা আমাদের এখন পড়িয়ে দিচ্ছি আর কি। তাছাড়া এটা আমাদের খুব একটা দরকার ছিল না। তো বার পেন্ডুলাম তাহলে এরকম ভাবে একটা লোহার বারের মধ্যে অনেকগুলো এরকম ফুটা ফুটা করা থাকে। তো এই যে কোনো একটা ফুটা থেকে আমরা এরকম ভাবে একটা সাপোর্টের সাহায্যে এটা ঝুলিয়ে দিলে এটা এরকম ভাবে অসিলেট করতে পারবে। তো এরকম যে কোনো একটা পয়েন্ট আমরা ধরতে পারি, এই যতগুলো এরকম ভাবে ফুটা আছে প্রত্যেকটা পয়েন্টে আমরা এরকম ভাবে এটাকে ঝুলিয়ে দিলে সেটা এরকম ভাবে মুক্তভাবে অসিলেট করতে পারবে। তো এবং এই যে বারটা আছে সেই বারটা হচ্ছে একদম ইউনিফর্ম বার, মানে কোনো জায়গাতে ভর কম বেশি নাই। এই বারটার সম্পূর্ণ জায়গা জুড়ে এর ভর একই সমান, ইউনিফর্ম। এবং ফুটাগুলো আছে একদম ইউনিফর্ম দূরত্ব পরপর, একদম সমান দূরত্ব পরপর আছে, একটা থেকে আরেকটা কোনো দূরত্ব কম বেশি নাই। তাহলে এটা যে সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমরা তুলনা মানে জানতে চাই, এটা সেন্টার অফ গ্র্যাভিটি কোন পজিশনে হতে পারে, কেউ কি বলতে পারবা? এটা একটা ইউনিফর্ম বার, সমান সমান দূরত্ব পরপর ফুটা ফুটা করা আছে। তাহলে এটা সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হতে পারে? স্যার মিডিল পজিশনে। একদম মাঝে হবে। তাহলে একদম এই উপর থেকে নিচ পর্যন্ত যে দূরত্ব, মানে লম্বালম্বি বরাবর যে দূরত্ব তার অর্ধেক, এটা প্রস্থ বরাবর দূরত্ব তারও অর্ধেক, এটার এই মানে তোমার কি বলে পুরুত্ব বরাবর যে দৈর্ঘ্য তারও অর্ধেক, এরকম কোন একটা পজিশনে এর সেন্টার অফ গ্র্যাভিটি হবে। তাই তো? সবাই একমত নাকি? সবাই একমত তো নাকি এটা নিয়ে? সেন্টার জি অফ স্যার। গ্র্যাভিটি এখানেই হবে। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, তাহলে আমরা এখানে যখন আমরা এই পজিশন থেকে যদি ঝুলাই তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার অফ সাসপেনশন। এবং এইটুকু এটা যদি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি হতো, মানে হয় যদি আর কি, মানে আমরা ধরে নিই এখানে আছে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এইটুকু দূরত্ব হলে তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ সাসপেনশন পর্যন্ত দূরত্ব, যেটাকে আমরা আগে এল মানে স্মল এল দিয়ে সূচিত করলাম আর কি। এবং এটার থেকে ইকুইভ্যালেন্ট লেন্থ আর একটু যদি আমরা জানতে চাই তাহলে এর থেকে অল্প কিছু বড় হবে, যেটা হচ্ছে কে স্কোয়ার বাই এল, এবং সেটা এরকম কোনো একটা পজিশন হতে পারে। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এইটুকু যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এল প্রাইম। তো এই ভ্যালুগুলো আমরা এখানে আইডিয়া করতে পারি যে এরকম পজিশন হতে পারে। এখন আসলে কোথায় হবে এটা জানার জন্য আমরা কি করব, আমরা এটার একটা গ্রাফ আঁকাবো। আমরা এটাকে প্রথমে একদম প্রথম এই ফুটাতে এটাকে যদি ঝুলিয়ে দিই, তারপরে এটা যদি অসিলেট করাই, আমরা এখান থেকে অসিলেশন কতগুলো হলো এবং কত সময় নিল এটা দিয়ে ভাগ করে ঐকিক নিয়ম অনুযায়ী খুব সহজে এটার টাইম পিরিয়ড আমরা বের করতে পারি। তাহলে এটা সেন্টার অফ গ্র্যাভিটি আমরা যদি ধরি এই পজিশনে, আমরা এটা ক্যালকুলেট করে আমরা মানে এটা ফুটাগুলো দেখবো যে কতগুলো আছে, বা এটা মিটার স্কেল দিয়ে মেপে একদম মাঝামাঝি পজিশনে যদি আমরা ধরে নিই, তাহলে ওই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কতখানি দূরে এই আমরা ঝুলিয়েছি এটা আমরা বলতে পারি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে বললাম যে এটা হয়তো বা হাফ হাফ মিটার, বা তোমার যে কত এটাকে বলা যেতে পারে 500, হাফ মিটার কত সেন্টিমিটার হয়? 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? 50। হ্যাঁ, তাহলে 50 সেন্টিমিটার দূরে, 50 সেন্টিমিটার দূরে এটা হতে পারে এই পজিশনে। তো আমরা এরকম ভাবে বলতে পারি যে তাহলে এটা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কতখানি দূরে আমরা এটাকে সাসপেন্ড করছি, তাহলে এটা হচ্ছে আমাদের সেই দূরত্বটা। তাহলে এই দূরত্বকে আমরা ধরবো হলো এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর এটা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সাসপেনশন পয়েন্টে দূরত্ব কত, এটা আমরা প্লট করব এক্স অ্যাক্সিসে। আর ওয়াই অ্যাক্সিসে প্লট করব হলো এর টাইম পিরিয়ড, মানে এরকম ভাবে ঝুলে যাওয়ার পরে এটা টাইম পিরিয়ড কতখানি হয়, মানে তোমার একটা টাইম কমপ্লিট অসিলেশনে কত সময় নেই। একটা কমপ্লিট অসিলেশন মানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? যেহেতু একজন অসিলেশন মানে জিজ্ঞাসা করলে আমার মনে হয় এটা সমস্যা আছে। তারপর আমি বলে দিই, যে কোনো একটা কম্পাউন্ড পেন্ডুলাম বা যে কোনো একটা পেন্ডুলাম ধরো এই পজিশন থেকে যে আবার মানে এখানে যে গেল, তারপর আবার এটা ব্যাক করে এই পজিশনে ফিরে আসবে, এখান থেকে যাওয়া শুরু করলো, যে আবার এই পজিশনে যদি ফিরে আসে, তাহলে এটার একটা পূর্ণ স্পন্দন বা একটা কমপ্লিট অসিলেশন সম্পূর্ণ হলো। এই কমপ্লিট অসিলেশন সম্পূর্ণ হতে এটার যে টাইম দরকার এটাকে আমরা বলি এর টাইম পিরিয়ড। তাহলে এটা কি করে পাবা? এটা এখান থেকে মনে করে ছেড়ে দিলা, এটা একবার গেল, দুইবার আসলো, তিনবার, চারবার, এরকম ভাবে মোটামুটি ধরো 20 বার এরকম ভাবে আসলো। তাহলে এই 20 বারে যদি তোমার যদি এটা 40 সেকেন্ড সময় লাগে, তাহলে প্রত্যেকটা অসিলেশনের জন্য কত সময় লাগবে? 2 সেকেন্ড করে। তাহলে আমরা এইভাবে এটার টাইম পিরিয়ডটা পেয়ে যাই। কাফি এটা কে? কাফি আন্দালিব, তুমি কি কিছু বলবা? তোমার মাইক্রোফোনটা থেকে সাউন্ড আসছে, তুমি একটু সাইলেন্ট করো, একটু মিউট করে নাও। আচ্ছা,
তো এইভাবে আমরা একটা টাইম পিরিয়ডটা বের করতে পারি আর কি। তো টাইম পিরিয়ড এভাবে প্রত্যেকটা এরকম ফুটাতে একবার করে ঝোলাবো এবং একটা টাইম পিরিয়ড বের করব। তাহলে এটা কতখানি দূরে, এটা সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মনে করো এটা এতখানি দূরে, তাহলে এইটুকু সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এইটুকু দূরে, এর টাইম পিরিয়ড এত। সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মানে আরেকটু যদি দূরত্ব কমো, মানে পরবর্তী ফুটা যদি নাও, তাহলে এই টাইম পিরিয়ড আবার কি হবে, একটু কমবে। তো আস্তে আস্তে মানে এই বরাবর দেখো, তাহলে এই এতখানি দূরে এই টাইম পিরিয়ড এত, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এতখানি দূরে টাইম পিরিয়ড এত। এরকম প্রত্যেকটা ফুটার জন্য আমরা আলাদা আলাদা ভাবে এরকম ভাবে টাইম পিরিয়ড পাবো, এবং এটা যদি প্লট করা হয় তাহলে দেখা যাবে যে দূরত্ব কমার সাথে সাথে টাইম পিরিয়ড কমছে, একটা মিনিমাম ভ্যালু পর্যন্ত আসবে। এবং আরো যদি দূরত্ব কমাতে থাকো, তাহলে যত সেন্টার অফ গ্র্যাভিটির কাছে যাবে এই টাইম পিরিয়ড আরো তোমার এবার আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন একদম যদি সেন্টার অফ গ্র্যাভিটিতে যদি আমরা এটাকে ঝুলিয়ে দিই, তাহলে এটা টাইম পিরিয়ড কত হবে কেউ কি বলতে পারবে গ্রাফ থেকে? আমরা যদি এই কম্পাউন্ড পেন্ডুলামটাকে একদম সেন্টার অফ গ্র্যাভিটিতে ঝুলিয়ে দিতাম, তাহলে টাইম পিরিয়ড কত হতো কেউ কি বলতে পারবে? জিরোর কাছাকাছি। জিরো মানে ঝুলানোর সাথে সাথে আবার আগে অবস্থা ফিরে আসবে। দেখো জিরো মানে হলো আমরা এটাকে জাস্ট ঝুলিয়েছি, এটা ছেড়ে দিলাম, আবার একদম 0 সেকেন্ডে এখানে চলে আসবে। বিষয়টা কিরকম? স্যার এরকমই তো। না এরকম না, তুমি যেটা ভাবছো এটা একটু ভুল হচ্ছে আর কি, ভুল এটা চিন্তা করছো একটু। তুমি দেখো তো যেটা জিরো ভাবছো সেটা কার স্যার জিরো? অসীম হবে। কি হবে? স্যার T/4 হবে স্যার। না T/4 না, স্যার অসীম হবে। অসীম হবে। হ্যাঁ, কে বলে এটা সজীব হাওলাদার না? হ্যাঁ, এটা অসীম হবে। দেখো আমরা যদি সেন্টার অফ গ্র্যাভিটিতে যদি একে ঝুলিয়ে দিই, এই যে একটা মনে করো এটা একটা কম্পাউন্ড পেন্ডুলাম হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো এটার সেন্টার অফ গ্র্যাভিটি মাঝামাঝি কোনো একটা পজিশনে আছে। এটা যদি সেন্টার, আমি ওভাবে ধরতে পারছি না, এটা মাঝে কোনো একটা জায়গাতে আছে। তো যাই হোক, যদি সেন্টার অফ গ্র্যাভিটি এরকম কোনো একটা পজিশনে যদি থাকে, আমরা এটাকে যদি এভাবে যদি মানে রিপ্লেস করে দিই, এটা আগের অবস্থায় যাওয়ার কোনো প্রবণতাই দেখাবে না, কারণ এখানে তোমার রিস্টোরিং ফোর্সটা সব দিকে সমান সমান। তাহলে এখানে টোটাল যে রিস্টোরিং ফোর্স এটা কোনো ডিরেকশনাল ইয়েতে থাকবে না, এটা একটাকে ক্যান্সেল করবে এবং টোটাল রিস্টোরিং ফোর্স এখানে জিরো হয়ে যাবে। তাহলে এটাতে কোনো অসিলেশন এখানে মূলত হবেই না, বা আমরা বলতে পারি এটা যে টাইম পিরিয়ড, এটা ইনফিনিটি টাইম পিরিয়ড এখানে পাবা। মানে এটা যদি একটু ডিসপ্লেসড করে রেখে দাও, তাহলে এটা ওই পজিশনেই থাকবে, এটা আগের অবস্থায় ফিরে আসতে অসীম সময় লাগবে। এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিতে ঝুলিয়ে দেওয়ার কনসেপ্ট। এটা T/4 বা জিরো বা অন্য কিছু হবে না। তুমি জিরো যেটা মনে করলে সেটা হয়তো কেউ জিরো যেটা বলছো আর কি, সেটা হতে পারে যে গ্রাফটা এরকম ভাবে চলে যাচ্ছে, এটা দেখে মনে করছে এখানে যদি কাট করে যায় তাহলে এটা জিরো হয়ে গেল মনে হয়। তো এটা হচ্ছে জিরো, তো এটা কার অ্যাক্সিস? জিরো হচ্ছে এই এক্স এর অ্যাক্সিসে। তাহলে জিরোটা হচ্ছে হলো মূলত এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তোমার পয়েন্ট অফ সাসপেনশনের দূরত্ব, তাই না? হ্যাঁ, এটা তো অবশ্যই জিরোই হবে, কারণ আমরা যদি সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ সাসপেনশন, আমরা যে বলেই দিলাম যে সেন্টার অফ সাসপেনশনটাই হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, এই ক্ষেত্রে মানে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি থেকেই বস্তুটাকে ঝোলাচ্ছি। তাহলে এটা এটুকু দূরত্ব তো অবশ্যই জিরো হবে। তাহলে এটা যদি জিরো হয়, তাহলে এই গ্রাফটা কোথায় যে কাট করবে, এটা একদম দেখতে পাচ্ছি এটা একদম অসীমে চলে যাবে। অসীমে যেয়ে এটা হয়তো বা জিরোতে কাট করবে আর কি। কিন্তু তুমি হয়তো এটা দেখে মনে করেছো এটা জিরো হবে, অনেকে এটা মনে হতে পারে, আমাদের এক এক ধরনের এতে দেখলে পরে অনেকের মনে হতে পারে আর কি। কিন্তু এটা ভেবে দেখবো যে এটা যখন এরকম জিরোতে কাট করতে যাচ্ছে, এই অ্যাক্সিসটা হলো মূলত মানে বামে যখন যাচ্ছে, এইদিকে যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে মূলত এই এক্স অ্যাক্সিসে জিরো হচ্ছে। এক্স অ্যাক্সিসের যে টার্মটা আছে ওই টার্মটা এখানে জিরো হবে, এবং এইদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই টার্মটা দেখো আরো অনেক দূরে চলে যাচ্ছে। তাহলে এটার এইদিকে যে টার্মটা আছে সেটা একদম ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটিতে দূরত্বটা জিরো এবং টাইম পিরিয়ডটা ইনফিনিটিতে চলে যাচ্ছে আর কি। যাই হোক, তাহলে আমরা এরকম ভাবে একটা গ্রাফ এইদিকে পেলাম। এইদিকে কার্ভটা ঠিক এভাবে কিভাবে পেলাম এটা তো তোমরা ক্লিয়ার হলে। এখন এই সাইডেও দেখা যাচ্ছে আরো একটা কার্ভ এরকম ভাবে পাচ্ছ, তাহলে এই কার্ভটা কার? এখন এই কার্ভটা হচ্ছে আমাদের দূরত্ব দেখো, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আমরা এদিকেও নিতে পারি আবার এদিকেও নিতে পারি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির রেসপেক্টে এটা যদি হয় এ সাইড, এটা যদি হয় বি সাইড, তাহলে তুমি এইদিকে নিলে আমাদের যদি এই কার্ভটা পাই, তাহলে অপোজিট সাইডে যদি আমরা একই রকম ভাবে ঝুলাতাম, মানে এবার এই মাথা থেকে ঝুলালাম তাহলে এই পয়েন্ট, তারপরের পয়েন্ট থেকে ঝুলালাম তাহলে এই পয়েন্ট, এরকম ভাবে যদি আমরা এরকম ভাবে এই দিকে থেকে যদি আমরা ঝুলানো শুরু করতাম, তাহলে এই দিকের সাইডটা আমরা পেতাম আর কি। তাহলে এখানে দুইটা কার্ভ যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সেন্টার, তোমার কি বলে এই কম্পাউন্ড পেন্ডুলামের বা বার পেন্ডুলামের দুই সাইডের জন্য, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দুই সাইডের জন্য আমরা এরকম দুইটা কার্ভ পাবো আর কি। তো এই কার্ভগুলো কিভাবে হলো এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? সম্ভবত নাই। তাহলে আমরা আবারও বলছি,
আমরা সব প্রথমে একদম লাস্টের পয়েন্ট থেকে যদি এটা ঝুলানো শুরু করি, টাইম পিরিয়ড আস্তে আস্তে কমবে, কমতে কমতে একটা সময়তে যে টাইম পিরিয়ডটা একদম মিনিমাম পর্যায়ে পৌঁছাবে, এটা কখনো জিরো না, একটা মিনিমাম পর্যায়ে পৌঁছাবে, সামথিং কোন একটা ভ্যালু এখানে থাকবে, জিরো না, জিরো থেকে বড়। এবং তারপরে এটা আরো যদি আমরা পয়েন্ট কাছাকাছি নিই, সেন্টার অফ গ্র্যাভিটি কাছাকাছি যাই, তাহলে এটা একদম একদম আস্তে আস্তে বাড়তে বাড়তে অসীম পর্যন্ত পৌঁছে যাবে। একই কথা প্রযোজ্য এই অপোজিট সাইডের জন্য, সেন্টার অফ গ্র্যাভিটির অপোজিট সাইডের জন্য একই কথা প্রযোজ্য। তাহলে আমরা এরকম কোনো ভাবে নিয়ে আমরা যদি একটা আচ্ছা এই গ্রাফটা আমরা দেখি, এই গ্রাফটা দেখলে আমাদের আরেকটু ক্লিয়ার দেখা যাচ্ছে এটাতে। দেখো গ্রাফটা মূলত একই গ্রাফ, আমাদের ক্লিয়ার এটাতে বোঝানোর জন্য আমরা গ্রাফটা এখানে অ্যাড করেছি আর কি। তাহলে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দূরত্ব, এটা এদিকে টাইম পিরিয়ড, আমরা এরকম ভাবে যে কোনো একটা মানে দুইটা কার্ভ এরকম ভাবে নিয়েছি, আমরা একটা সরলরেখা টানি যাতে করে এই যে এই দিকেরটাও কাটে এই দিকেরটাও কাটে, মানে এইখান থেকে শুরু করে এইটুকু যে দূরত্ব, এর মাঝে যে কোনো একটা ইয়া বরাবর তুমি একটা হরাইজন্টাল লাইন কল্পনা করো। তো এই হরাইজন্টাল লাইনটা হচ্ছে আমাদের এখানে জে এন মানে জে কে এম এন যে তোমার কাট করেছে, এই লাইনটার কথা আমরা বলছি। তাহলে এই লাইনটা যখন এরকম ভাবে আমরা ধরলাম, দেখো এখানে একটা কাট করেছে, এটা একটা দূরত্ব পাবা, এটা কারেসপন্ডিং একটা দূরত্ব পাবা, এবং এটা কারেসপন্ডিং একটা টাইম পিরিয়ডও পাবা। আবার এখানে একটা দূরত্ব পাবা, এটার কারেসপন্ডিং একটা টাইম পিরিয়ড পাবা। একই রকম ভাবে এটার থেকে এটা থেকে মানে এগুলো সবগুলার একটা জিনিস কমন, এটা কি তোমরা কেউ খেয়াল করেছো? এখানে যে চারটা পয়েন্ট আমরা বলেছি জে কে এম এন, এই চারটা পয়েন্টের একটা জিনিস কমন, কে কি বলতে পারবা কি কমন আছে এখানে? স্যার এই যে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। হ্যাঁ, এটা কে বললে? ধ্রুব বলছো, আচ্ছা। এটা ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, তাই না? তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব এটা আছে, হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে এই দূরত্বটা আমাদের সবার জন্য একই, তার মানে হলো যে এটা টাইম পিরিয়ড সবার জন্য একই। তাহলে মানে এখানে তুমি চারটা যে পয়েন্ট যদি এরকম ভাবে কনসিডার করো, তাহলে এই দূরত্ব গুলো যদি আমরা পয়েন্ট অফ অসিলেশন বা পয়েন্ট অফ সাসপেনশন নিতে পারি, সবার জন্য টাইম পিরিয়ড একই পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বোঝার বিষয় আর কি। আবারও বলছি, এগুলো সবগুলো পয়েন্টে আমাদের টাইম পিরিয়ড একই। তার মানে হলো এগুলো থেকে যদি আমরা কোনো একটা কম্পাউন্ড পেন্ডুলাম ঝুলিয়ে দিই, তাহলে প্রত্যেকটার জন্য আমরা সমান সমান টাইম পিরিয়ড পাবো। তাহলে এখন কোনটা কি, আমরা ধরলাম যে এই পয়েন্টটা এন পয়েন্ট হচ্ছে, মনে করো যে এই পয়েন্ট হচ্ছে এন পয়েন্ট। তো এই এন থেকে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে একটা টাইম পিরিয়ড পাচ্ছি। তাহলে এটা এন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি হতে পারে এরকম কোনো একটা পজিশনে, তাহলে এন থেকে এইটুকু দূরত্ব হলো আমাদের এল, এবং এল এর পরে আরেকটু কিছু আমরা দূরত্ব ধরে নিই, যেটা হচ্ছে সেন্টার অফ অসিলেশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব। তাহলে সেন্টার অফ অসিলেশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা ধরে নিই এল প্রাইম, তাই না? আমরা আগে ধরেছি এটা। তাহলে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থ এটা আমরা পেয়েছি একদম সেন্টার অফ সাসপেনশন থেকে ওই সেন্টার অফ অসিলেশন এইটুকু দূরত্বের যোগফল। তাহলে ওই যে যোগফলটা আমরা এখানে আগে থিওরিটিক্যালি করেছিলাম, এখন প্র্যাকটিক্যালি যদি আমরা বের করতে চাই, তখন আমরা এই গ্রাফ থেকে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখো, যে এটা যদি আমাদের সেন্টার অফ সাসপেনশন হয়, তাহলে এটার কারেসপন্ডিং একটা সেন্টার অফ অসিলেশন, এটা সেন্টার অফ গ্র্যাভিটির ঠিক পরে কোনো একটা জায়গাতে হবে, এইটুকু তো কনফার্ম। আবার বলছি, সেন্টার অফ অসিলেশন সাসপেনশন যদি হয়, এটা এখানে সেন্টার অফ গ্র্যাভিটি আছে, এবং সেন্টার অফ গ্র্যাভিটির কিছু কিছু পরে হতে পারে এরকম একটা পজিশনে, এরকম কোন একটা পজিশনে আমাদের সেন্টার অফ অসিলেশন পাওয়া যাবে। তাহলে সেন্টার অফ অসিলেশনে আমাদের বৈশিষ্ট্যটা কি ছিল? আমরা থিওরি থেকে দেখেছি যে সেন্টার অফ অসিলেশনের বৈশিষ্ট্য হলো এটা টাইম পিরিয়ড ওই সেন্টার অফ সাসপেনশনের টাইম পিরিয়ডের সমান হবে। তার মানে সেন্টার অফ অসিলেশন থেকে কোনো একটা কম্পাউন্ড পেন্ডুলাম ঝোলানো হলে ওই সেন্টার অফ সাসপেনশনের সমান টাইম পিরিয়ড আমরা পাবো। তাহলে এটা যদি আমাদের ওই এনটাই যদি হয় এই পয়েন্টটা, এবং এখান থেকে ঝুলিয়ে আমরা টাইম পিরিয়ড আমরা এখানে পেয়েছি, তাহলে এটার অপোজিট সাইড কোনটা? অপোজিট সাইড হচ্ছে এটা। তাহলে অপোজিট সাইডেও কোনো একটা একই সমান টাইম পিরিয়ডের কোনো একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটাই হচ্ছে আমাদের সেন্টার অফ অসিলেশন। তাহলে এই যে এটা আমাদের একটা পয়েন্ট আমরা নিয়েছি, এটার অপোজিট সাইড হচ্ছে এটা, অপোজিট সাইডেও আমরা একই টাইম পিরিয়ড আমরা পাচ্ছি হলো মূলত এই পজিশনে। তাহলে এই পজিশনটাই হচ্ছে আমাদের সেন্টার অফ অসিলেশন। বুঝতে পারলে কি লজিকটা? তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে যে এটা, সেন্টার অফ গ্র্যাভিটি ওই পজিশনটা হচ্ছে এখানে, সেন্টার অফ অসিলেশনটা হচ্ছে এই পজিশনে, যেটা এতখানি দূরে, তাহলে এটা হতে পারে এখান থেকে এইটুকু দূরে। তাহলে এটার সাথে মিলাও, মানে তোমার এই ছবিটাকে সম্পূর্ণ তুলে নিয়েছে ওখানে বসাও, এই ছবিটা তুলে নিয়েছে ওখানে বসাও, তাহলে আমাদের যেটা হবে এটা আমাদের পয়েন্ট অফ সাসপেনশন বা সেন্টার অফ সাসপেনশন, সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ অসিলেশন। বুঝতে পারলে? এইটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার।
আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করে দেখো আমাদের যে সেন্টার অফ সাসপেনশন থেকে একদম সেন্টার অফ অসিলেশন এইটুকু দূরত্বকে আমরা এখন বলবো এটা ইকুইভ্যালেন্ট লেন্থ, যেটাকে আমরা বলছি ক্যাপিটাল এল। তো একই কথা প্রযোজ্য এইদিকে কোনো পয়েন্টের জন্য। আমরা যদি অপোজিট সাইডেও যদি আমরা সেন্টার অফ সাসপেনশন নিই, তাহলে ওটার যে কোনো একটা পয়েন্ট হতে পারে। আমরা একটা আরবিট্রারি যে কোনো একটা পয়েন্ট ধরে নিয়েছি, এটার কারেসপন্ডিং আরো একটা পয়েন্ট অপোজিট সাইডে পাওয়া যাবে, মানে এই সাইডের অপোজিট সাইডে পাওয়া যাবে, যেটার টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডের সমান। তাহলে এই পয়েন্টটার নাম দিব আমরা এবার এটার জন্য সেন্টার অফ অসিলেশন। তাহলে এবার সেন্টার অফ অসিলেশন থেকে এইটুকু দূরত্ব নাও এবং এটাও হবে এটার ইকুইভ্যালেন্ট লেন্থ এল। মজার বিষয় হলো যে এখানে যে তুমি যে ইকুইভ্যালেন্ট লেন্থ পাবা, এটার যে ইকুইভ্যালেন্ট লেন্থ এটা দুটোই সমান সমান, এই লেন্থ এবং এই লেন্থ সমান সমান। এবং আরো মজার বিষয় হবে, তোমরা যদি খেয়াল করে দেখো, এটা যদি সমান সমান হতে হয় তাহলে আমাদের এই যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এইটুকু যে দূরত্ব, এটাকে আমরা বলেছি সেন্টার অফ সাসপেনশন থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব। এটা হচ্ছে সেন্টার অফ অসিলেশন, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সেন্টার অফ অসিলেশনের দূরত্ব এটুকু। আমরা যদি শুধু এটা এবং এটাকেও যোগ করি, তারপর আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থের সমানই হয়ে যাবে। এটা যে মজার বিষয়। তার মানে হলো আমরা যদি এক সাইড, এই যে এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এম, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এন, বুঝছো? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এম, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এন, এটাকেও যদি যোগ করো তাও এই টোটাল এল এর সমানই হবে। তার মানে হলো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এম এর দূরত্ব সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কে এর দূরত্ব সমান হবে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এন এর দূরত্ব সেন্টার অফ গ্র্যাভিটি থেকে জে এর দূরত্ব সমানই হবে। মানে তুমি যদি প্র্যাকটিক্যাল খুব নিখুঁত ভাবে করতে পারো তাহলে এটা অবশ্যই হবে। আর আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কিছুটা ইরর চলে আসে, এই কারণে আমরা ওভাবে যাব না। আমরা যেটা করব, এটা সেন্টার অফ অসিলেশন যদি ধরি তাহলে এটা সেন্টার অফ সাসপেনশন যদি এটাকে ধরি তাহলে সেন্টার অফ অসিলেশন ধরবো এটার অপোজিট সাইডে এরকম কোন একটা পজিশনে। আবার এটা যদি সেন্টার অফ অসিলেশন সাসপেনশন ধরি তাহলে এটার জন্য কারেসপন্ডিং সেন্টার অফ অসিলেশন ধরবো এর অপোজিট সাইডে। এবং যে দুইটা আমরা এল পাবো ওই দুইটা এল কে আমরা অ্যাভারেজ করবো। আমাদের এটা আইডিয়ালি একই হওয়ার কথা, কিন্তু তুমি প্র্যাকটিক্যালি করতে গেলে কিছুটা ভ্যারিয়েশন হতে পারে পরীক্ষা করা ত্রুটির জন্য, এবং আমরা দুইটাকে অ্যাভারেজ তখন নিব আর কি। তো এই হচ্ছে আমাদের গ্রাফের বিষয়গুলো, এবং গ্রাফ থেকে আমরা ফাইনালি যে এলটা পাবো সেই এলটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে আমরা জাস্ট টি ইকুয়ালস টু বাই রুট ওভার এল বাই জি থেকে এর ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ জি পেয়ে যাবা। তোমরা কি আশেপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছ আমার মাইক্রোফোন থেকে? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব ভালো। আমাদের এখানে আসলে সিচুয়েশন তো বোঝোই, বাংলাদেশ সব জায়গাতে মানে বাসা থাকলে যা হয় আর কি, আশেপাশে প্রচুর নয়েজ, গান টান বাজছে আর কি। তো এগুলো জি ঠিক স্যার, না, আমাদের এগুলো আসলে ঠিক না। গান শুনলে নিজে শুনতে হবে, আমাদের তো শোনানোর দরকার নেই। যাক, তো সেটা বাইরের কথা। তাহলে আমাদের এখন যেটা বললাম যে ডিটারমিনেশন অফ কে, আমাদের যে রেডিয়াস অফ জাইরেশন যেটা আমরা বলছিলাম, সেই রেডিয়াস অফ জাইরেশনটা আমরা এই এখান থেকে বের করতে পারি। রেডিয়াস অফ জাইরেশন আমরা এখান থেকে বের করতে পারি। কি করে বের করতে পারি? মানে একটা সিম্পল কম্পাউন্ড পেন্ডুলামের জন্য রেডিয়াস অফ জাইরেশন আমরা বের করতে পারি কিভাবে? এটা বের করার জন্য আমরা দেখো নিচের যে ফিগারটা, এই ফিগারটা আমরা আরো একটা লাইন এখানে কল্পনা করেছি। আগের লাইনটা ছিল যে উপরে সলিড লাইন, এই যে জে কে এম এন যে লাইনটা, সলিড একটা লাইন আমরা কল্পনা করেছিলাম, এবং এটারই ইমিডিয়েট নিচে আমরা ডটেড লাইন আমরা একটা কল্পনা করেছি এস বি এফ কিউ। তো এই যে লাইনটা আমরা এখন কল্পনা করলাম, এখানে ড্র করেছি আর কি, কল্পনা বললে ভুল হবে, একটু ড্র করেছি। এই লাইনটা দুইটা কার্ভকে কমন দুইটা পয়েন্টে ছেদ করেছে, মানে স্পর্শ করেছে আর কি। একটা হচ্ছে এফ পয়েন্টে আর একটা বি পয়েন্টে এটাকে টাচ করেছে, ট্যানজেনশিয়াল একটা লাইন আমরা এরকম ভাবে ড্র করেছি। তাহলে ওই এফ এবং যে বি, এটার একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, সেটা হলো এই এফ পজিশন যখন তুমি নিলা, এই এফ এ তার যে পয়েন্ট অফ সাসপেনশন এবং পয়েন্ট অফ অসিলেশন একটাই পয়েন্ট, বুঝছো কি? আমাদের প্রত্যেকটা সাইডে দেখো, আমাদের যে এই সাইডের কথা যখন আমরা বললাম, এই সাইডে এটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন এবং এটা পয়েন্ট অফ অসিলেশন অপোজিট সাইডের জন্য। আবার এখানে এটা পয়েন্ট অফ সাসপেনশন এবং এটা পয়েন্ট অফ অসিলেশন অপোজিট সাইডের জন্য। তো তার মানে হলো এই একই সাইডে পয়েন্ট অফ সাসপেনশন আছে, পয়েন্ট অফ অসিলেশন আছে। তুমি যদি এই লাইনটা কারেক্ট যদি নিচে নাও, তারা কাছাকাছি আসলো, আরো যদি নিচে নাও তারা আরো কাছাকাছি আসলো, এবং একদম নিচে নিলে পরে তারা জাস্ট একটা পয়েন্টে চলে আসলো। তার মানে পয়েন্ট অফ সাসপেনশন এবং অপোজিট সাইডের পয়েন্ট অফ অসিলেশন একটা পয়েন্টে মিলে গেল। সেই মিলে যাওয়া পয়েন্টে হচ্ছে এফ এবং বি। তাহলে এই পয়েন্টে পয়েন্ট অফ সাসপেনশনও আছে, পয়েন্ট অফ অসিলেশনও আছে, এই পয়েন্টে পয়েন্ট অফ সাসপেনশনও আছে, পয়েন্ট অফ অসিলেশনও আছে। তাহলে এখন যদি আমরা ইকুইভ্যালেন্ট লেন্থ জানতে চাই,
তাহলে এটা জানার জন্য এই এফ থেকে বি পর্যন্ত যে দূরত্ব এটা যদি আমরা বের করি তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ আমরা পেয়ে যাব। এবং কে এর যে ভ্যালুটা, কে এর ভ্যালুর জন্য আমরা খেয়াল করি, কে এর ভ্যালুর জন্য আমাদের মনে আছে কিনা, কে সমান আমরা লিখেছিলাম কে স্কোয়ার বাই এল সমান লিখেছিলাম কি, এটা সমান এল, কে স্কোয়ার বাই এল ইকুয়ালস টু এল। এই কে স্কোয়ার বাই এলটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের এল প্রাইমের ভ্যালু, মানে এলটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ সাসপেনশন থেকে পয়েন্ট অফ সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত দূরত্ব। এবং এল প্রাইমের কথা যেটা আমরা বলছি, এল প্রাইমটা হচ্ছে আমাদের মূলত সেন্টার অফ গ্র্যাভিটি থেকে পয়েন্ট অফ বা সেন্টার অফ অসিলেশন পর্যন্ত দূরত্ব। বুঝছো? তাহলে এখন আমাদের যেহেতু দুটোই একই, সেন্টার অফ গ্র্যাভিটি মানে তোমার সেন্টার অফ অসিলেশন যতখানি দূরে, সেন্টার অফ সাসপেনশনও ততখানি দূরে। তো এক্ষেত্রে আমাদের আর এল প্রাইম আর এল দিয়ে আলাদা করিনি আমরা, তখন আমরা লিখে দিয়েছি এটা এল ইকুয়ালস টু কে স্কোয়ার বাই এল, মানে আমাদের এটা ওই যে এল প্রাইমও ততখানি এলও ততখানি। তো এটা হচ্ছে আমাদের এল প্রাইমের ভ্যালু আর এটা হচ্ছে এল এর ভ্যালু। তাহলে এল ইকুয়ালস টু এল প্রাইম মানে হলো এল ইকুয়ালস টু কে স্কোয়ার বাই এল। তো এখান থেকে আমরা যেটা পাই কে স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার, কে স্কোয়ার ইকুয়ালস টু এল। তাহলে কে আর এল সমান, এখন এই এলটা কতখানি, এল হচ্ছে কেউ একটা মেসেজ করেছে মনে হয়, স্যার আমাদের মনে হয় 12টার দিকে পদার্থ ক্লাস আছে। ও আচ্ছা, আর একটা ক্লাস আছে, হ্যাঁ আমরা জানি তো, আরো 3 মিনিট আছে না, আরো 3 মিনিট আছে, এটা কমপ্লিট করি আমরা। তাহলে এখানে কে আর এল সমান, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি বিএফ ইকুয়ালস টু 2k, বিএফ ইকুয়ালস টু 2k মানে হলো 2l। আসলে 2k আর 2l কি করে একই হলো, তোমাদের এখানে দেখো এই পয়েন্ট যখন ধরলাম এটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে পয়েন্ট অফ সাসপেনশন এই পর্যন্ত দূরত্ব আমরা ধরেছি এল। আবার এখানে একটা পয়েন্ট অফ অসিলেশন, তাহলে এইটুকু দূরত্ব আবার কেও আমরা বলতে পারি, তাহলে এইটুকু দূরত্ব কে আবার এইটুকু দূরত্ব এল, একই কথা। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কে প্লাস কে অথবা এল প্লাস এল, তাই না? তাহলে আমরা সেইভাবে বলতে পারি হলো যে বিএফ ইকুয়ালস টু 2k বা কে ইকুয়ালস টু বিএফ বাই 2, এটা আমাদের দরকার নাই আমাদের। তাহলে এখানে 2k বা 2l যেটাই বলো, আমাদের এখানে টোটাল লেন্থ আর কি, ইকুইভ্যালেন্ট লেন্থ। এটাকে আমরা আরেকটা কাজ করি, এটাকে আমরা এল ইকুয়ালস টু 2k, এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্থ আর কি। তাহলে এটা সমান আমরা তাহলে এল এর জায়গায় তাহলে এটা বসাতে পারি, তাহলে টি এম ইকুয়ালস টু বাই রুট ওভার এল বাই জি ছিল, এল এর জায়গাতে আমরা এখন বসাতে পারি 2k বাই জি। তাহলে আমরা এরকম কোনো কন্ডিশন যদি নিই সেক্ষেত্রে আমাদের যে টাইম পিরিয়ড হবে, টাইম পিরিয়ড এটা আমরা যেটা পাবো আর কি, এটা সমান আমরা লিখতে পারি টি ইকুয়ালস টু এটা, মানে আমাদের মিনিমাম টাইম পিরিয়ড যেটা গ্রাফ থেকে নিবা, এই গ্রাফটা আঁকানোর পরে আমরা যেখানে মিনিমাম টাইম পিরিয়ড যেটা পাবো গ্রাফে, ওই টাইম পিরিয়ড সমান আমরা যেটা এই টি এ মানে হলো মিনিমাম টাইম পিরিয়ড, তাহলে ওই মিনিমাম টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2 রুট ওভার 2k ডিভাইড বাই জি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কে ক্যালকুলেট করতে পারি, জিও ক্যালকুলেট করতে পারি। তাহলে আমাদের যদি বলে যে একটা কম্পাউন্ড পেন্ডুলাম দিলাম, এই কম্পাউন্ড পেন্ডুলামের রেডিয়াস অফ জাইরেশনটা ক্যালকুলেট করে দাও, তাহলে জাস্ট এভাবে তুমি একটা গ্রাফ আঁকাবা, গ্রাফ আঁকানোর পরে মিনিমাম টাইম পিরিয়ড বের করবা, ওই মিনিমাম টাইম পিরিয়ডের ভ্যালুটা এই ইকুয়েশনে বসানো হলে পরে আমরা জাস্ট এর কে ভ্যালুটা পেয়ে যাব। সহজ কথা। তবে এক্ষেত্রে একটা সমস্যা আছে যে এই কেটা যখন আমরা বের করবো মিনিমাম টাইম পিরিয়ড, দেখো এটা একটা স্পর্শক আমাদের টানতে হচ্ছে। এই গ্রাফটা আঁকার সময় অনেক সময় এই গ্রাফটা একটু ফ্ল্যাট হয়ে যায়, এরকম ভাবে একটু ফ্ল্যাট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে মিনিমাম যে পয়েন্টটা এটা বের করা একটু কষ্টকর হয়, একটু ইরো চলে আসে। তো এই ইরোটা অ্যাভয়েড করার জন্য আমরা কে বের করার জন্য আলাদা কিছু পদ্ধতি আছে, এটা আজকের ক্লাসে হলো না, আমাদের কিছু গ্রাফটা বাকি, আমরা এটাকে বের করতে পারি। আমরা এই ক্লাসটার পরের ক্লাস থেকে আমরা এবার এটা এখান থেকে শুরু করবো আর কি। তাহলে এখান থেকে আমাদের নেক্সট ক্লাসে এটা হবে। আমরা এই পর্যন্ত হয়ে থাকবো আর কি, এইটা আমরা কালার করে রাখি। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, অথবা আমরা শেষ করি আর কি। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।